প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের তৃতীয় পর্বে পৃষ্ঠা 98 হতে। তোমরা যারা এখনো প্রথম ও দ্বিতীয় পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম ও দ্বিতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত দ্বিতীয় পর্বে 98 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের পর্বে সমাধান করাবো 98 পৃষ্ঠার জেনে রাখো থেকে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। জেনে রাখো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গ্রিক দার্শনিক ও গণিতবিদ পিথাগোরাস সমকোণী ত্রিভুজের এই বিশেষ বৈশিষ্ট্যটি নিরূপণ করেন। আমরা গত পর্বে যেটা শিখেছিলাম যে এখানে যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বা উচ্চতা স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটা যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গ্রিক দার্শনিক এবং গণিতবিদ পিথাগোরাস এই সমকোণী ত্রিভুজের মাধ্যমে এই বিশেষ বৈশিষ্ট্য তিনি নিরূপণ করেন। এই জন্য এটিকে পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। তাহলে এটাকে কি বলা হয়? পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। তার নামে এই উপপাদ্যের নামকরণ করা হলেও আরো প্রাচীনকাল থেকে এই উপপাদ্যটির ব্যবহার খুঁজে পাওয়া যায়। এর ব্যবহার দেখা যায় বেবিলিয়নদের ব্যবহৃত বস্তুতে। যে বেবিলিয়নদের বা বেবিলিয়ন সভ্যতার মধ্যে কিন্তু বিভিন্ন বস্তুর মধ্যে এই আকৃতির যে ব্যবহার সেটা কিন্তু দেখা গিয়েছিল। আবার জানা যায় যে খ্রিস্টপূর্ব 800 থেকে 400 এর মধ্যে ভারতীয় উপমহাদেশের অনেক গণিতবিদ এই উপপাদ্যটি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, খ্রিস্টপূর্ব অর্থাৎ খ্রিস্টর জন্মের আরো 800 থেকে 400 মানে 800 থেকে 400 এর মধ্যে, হ্যাঁ, ভারতীয় উপমহাদেশের অনেক গণিতবিদ এই উপপাদ্যটি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। চলো এবার পরের পৃষ্ঠে যাওয়া যাক। ধারণা করা হয়ে থাকে পিথাগোরাস বর্তমান তুরস্কের কাছাকাছি সামোস দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে পিথাগোরাস বর্তমান তুরস্কের কাছাকাছি কোন দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন? সামোস দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। সংখ্যাতত্ত্ব, ত্রিমাত্রিক এবং ক্ষেত্রফল সম্পর্কিত জ্যামিতিতে তার অবদান খুঁজে পাওয়া যায়। তাহলে তার অবদান কোথায় কোথায় রয়েছে? সংখ্যাতত্ত্বে তার অবদান রয়েছে, ত্রিমাত্রিক এবং ক্ষেত্রফল সম্পর্কিত জ্যামিতিতে তার অবদান খুঁজে পাওয়া যায়। পিথাগোরাস বিভিন্ন সংখ্যার সম্পর্ক নির্ণয়ে উৎসুক ছিলেন এবং তার প্রতিফলন হলো পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে যে তিনি যে বিভিন্ন সংখ্যার সম্পর্ক নিয়ে যে উৎসাহী ছিলেন সেটার প্রতিফলন হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। চলো আরো সামনের দিকে আগানো যাক। পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে আরেকটি মজার ঘটনা হলো পিথাগোরিয়ান ত্রয়ী। যখন একটি সমকোণী ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা হয় তখন আমরা পিথাগোরিয়ান ত্রয়ী পাই। যে তিনটি পূর্ণ সংখ্যা সমকোণী ত্রিভুজের এই বৈশিষ্ট্য মেনে চলে তাদেরকে পিথাগোরিয়ান ত্রয়ী বলা হয়। যেমন 3 বা অথবা 3, 4, 5, অর্থাৎ যে পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে আমরা যে পিথাগোরিয়ান যে ত্রয়ী পাই সেটা হচ্ছে কি, সে 3, 4, 5, অর্থাৎ যে আমরা যখন সমকোণী ত্রিভুজ আঁকি সেটার ভূমি যদি 3 একক হয় আর উচ্চতা হবে 4 একক এবং যে অতিভুজ হবে সেটা 5 একক। যেমন 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার হচ্ছে কত? 16। এই দুইটা যোগ করলে 3 এবং 4 এর যে বর্গফল সেটা যখন আমরা যোগ করব তখন আমরা কিন্তু 25 পাচ্ছি। 9 এবং 16 যোগ করলে 25। এই 25টা হচ্ছে কি, যে অতিভুজ যে 5 আছে, 5 একক আছে, সেটাকে স্কোয়ার করলে তার সমান হয়। অর্থাৎ 5 কে স্কোয়ার করলে আমরা 25 পাই। অর্থাৎ এই দুটা সংখ্যার যে স্কোয়ার করার যে যোগফল, স্কোয়ারের যে যোগফল অর্থাৎ বর্গের যে যোগফল তা কিন্তু এই যে অতিভুজের যে বর্গের যোগফলে কিন্তু সমান।
এখানে আরেকটা পিথাগোরিয়ান ত্রয়ী দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি 5, 12 এবং 13। 5 কে স্কয়ার করলে হবে 25, আর 12 কে স্কয়ার করলে হবে 144। হ্যাঁ, এই 25 এবং যে 144 আমরা যোগ করতে পারি, তখন সেটার যোগফল পাবো আমরা 169। এবার যদি অতিভুজের মান যদি আমরা 13 ধরি, আমরা যদি 13 কে স্কয়ার করি, তাইলে আমরা 13 কে স্কয়ার করলেও যে পেয়ে যাব যে কি, যে 169। অর্থাৎ এই দুটো বাহুর যে বর্গের যোগফল এই বাহুটির বর্গের সমান। অর্থাৎ এই দুটো বাহুর বর্গফল এর যোগফল, বর্গের যোগফল এই বাহুটির অর্থাৎ যে অতিভুজটার বর্গের সমান হবে। হ্যাঁ, এই দুটি পিথাগোরিয়ান ত্রয়ী, এই দুটাকে পিথাগোরিয়ান ত্রয়ী বলা হয়েছে। এই ধরনের আরো অসংখ্য পিথাগোরিয়ান ত্রয়ী কিন্তু রয়েছে প্রিয় শিক্ষার্থীরা। আমি তোমাদের জন্য আরো দুটো উদাহরণ দিচ্ছি যেগুলো পিথাগোরিয়ান ত্রয়ী অনুসরণ করে, যেমন 6, 8 এবং 10। এটা একটা পিথাগোরিয়ান ত্রয়ী। হ্যাঁ, যেমন তুমি 6 কে স্কয়ার করলে কত পাবে, যে 6 স্কয়ার করলে তুমি পাবে 36। এটার সাথে তুমি যদি এবার 8 কে স্কয়ার করো, তাহলে 8 কে স্কয়ার করলে তুমি পাবে যে 64। 36 এবং 64 যোগ করলে তুমি পেয়ে যাচ্ছ যে 100। যে 100 যেহেতু পাচ্ছ এই দুইটার সংখ্যার বর্গের যোগফল, আর এটাকে যদি তুমি বর্গ করো অর্থাৎ 10 কে যদি স্কয়ার করো, তখন তুমি এটা পাচ্ছ কত, 100। অর্থাৎ দেখা যাচ্ছে কি এই দুটা সংখ্যার বর্গের যোগফলের সাথে এই সংখ্যাটির যে বর্গের সমান হবে। হ্যাঁ, বর্গের সমান হবে। ঠিক একইভাবে এটাও একটা যে পিথাগোরিয়ান ত্রয়ী, যেমন 5, 12 এবং 13। অর্থাৎ এই সংখ্যাগুলোর একক ধরে আমরা কিন্তু সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারি। অর্থাৎ এটাকে আমরা ভূমি ধরলে, এটাকে যদি উচ্চতা ধরি, তাহলে এটা হবে অতিভুজ। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে বলছে এরকম আরো অনেক পিথাগোরিয়ান ত্রয়ী তোমরা খুঁজে বের করতে পারো। যেমন মনে করো 8, 15 এবং 17, এটাও কিন্তু একটা যে পিথাগোরিয়ান ত্রয়ী। অর্থাৎ 8, 15 এবং 17, এটা আরেকটা উদাহরণ আমি তোমাদের জন্য দিলাম, তোমরা এটা যে লিখতে পারো। এটা ছাড়াও তোমরা আরো অসংখ্য যে পিথাগোরিয়ান ত্রয়ী কিন্তু নির্ণয় করতে পারবে। এবার তোমাদেরকে একটা প্রশ্ন করেছে, এবার তোমাদের একটি প্রশ্ন করি। আমরা যদি ইচ্ছাকৃতভাবে কোনো সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা পূর্ণ সংখ্যায় নিই, তবে সব সময় অতিভুজ পূর্ণ সংখ্যা হতে পারে কি? না, সব সময় কিন্তু যে অতিভুজ পূর্ণ সংখ্যা হতে পারবে না। অথবা যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যায় নিলে তৃতীয় বাহুটির দৈর্ঘ্য পূর্ণ সংখ্যায় হবে কি? এটাও কিন্তু পূর্ণ সংখ্যা হবে না। এটা আমরা একটু পরে দেখব। অর্থাৎ সামনে যে কাজগুলো আসতেছে সেই কাজের মাধ্যমে আমরা সেই জিনিসগুলো কিন্তু দেখতে পাবো। চলো এবার আরো সামনের দিকে আগাই। আমাদেরকে এখানে একটা কর্মপত্র দিয়েছে, অর্থাৎ একক কর্মপত্র দিয়েছে। একক কর্মপত্রটির নাম হচ্ছে কি বিকল্প উপায়ে পিথাগোরাসের উপপাদ্য। বিকল্প উপায়ে পিথাগোরাসের উপপাদ্য আমরা দেখব। খুব সহজে কাগজ কেটে এই সম্পর্কটি প্রমাণ করা যায়। এক্ষেত্রে 4টি একই মাপের সমকোণী ত্রিভুজ নাও। অর্থাৎ এই ধরনের যে 4টা সমকোণী ত্রিভুজ নিতে বলা হচ্ছে। আমরা পাশে একজন শিক্ষার্থী যে কাজটি করতেছে, সেই কাজটি করতেছে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এই কাজটি করার জন্য প্রিয় শিক্ষার্থী দেখো, আমি কিন্তু একই মাপের 4টা এখানে ত্রিভুজ নিয়েছি। কি বলছে দেখো এবার, ধরো প্রত্যেকটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সি এবং অপর দুই বাহুর দৈর্ঘ্য এ ও বি। এখন 4টি ত্রিভুজকে অর্থাৎ 4টি ত্রিভুজকে নিচের চিত্রের মতো করে, অর্থাৎ এখানে যে চিত্রটা আছে সেই চিত্রের মতো করে এ প্লাস বি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে সাজাও। চিত্র 5.3 এভাবে চিত্রটাকে সাজাতে হবে। আমি তোমাদের জন্য চিত্রটা সাজিয়ে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এটা তৈরি করে দেখাচ্ছি। এটা আমি গাম দিয়ে সুন্দর করে এখানে বসাবো, এভাবে বসাবো, আমি বসায় দেখাচ্ছি তোমাদেরকে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই চিত্রটার মতো করে এখানে বসিয়েছি। একই মাপের
চারটি সমকোণী ত্রিভুজকে এখানে বসিয়েছি। ঠিক আছে, দেখো এটা যদি এ হয়, হ্যাঁ এটা বি, এটা যদি এ হয় এটা বি এবং এটা সি, এটার সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা সি, এটা যদি এ হয় এটা বি এবং এটা হচ্ছে সি। ঠিক একইভাবে এটা যদি এ হয় এটা বি, এটা হচ্ছে যে সি। অর্থাৎ এই যে চিত্র 5.3 এটার মতো করে চিত্রটা আমি এখানে সাজিয়েছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে সমকোণী ত্রিভুজ এটার যে অতিভুজ সেটা হচ্ছে যে কি, অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে সি। এই অপর দুই বাহু সেটা হচ্ছে কি এ এবং বি। হ্যাঁ, প্রত্যেকটার একই অতিভুজ সি, অপর দুই বাহু এ বি, অতিভুজ সি, অপর দুই বাহু এ বি, অতিভুজ সি, অপর দুই বাহু এ এবং বি। তাহলে এই চিত্রটিকে আমরা কি করে সাজিয়েছি, এ এবং বি অর্থাৎ এ প্লাস বি করে সাজিয়েছি, এ প্লাস বি করে সাজিয়েছি। অর্থাৎ এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি এ প্লাস বি, এ প্লাস বি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি যে এ প্লাস বি। যেটা যে বইয়ের মধ্যে যে 5.3 যে চিত্রটা আছে অর্থাৎ 5.3 যে চিত্রটা আছে সেই চিত্রের মতো করে আমরা সাজিয়ে নিয়েছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে এখানে এই যে চতুর্ভুজ এটা হচ্ছে একটা বর্গ, আর এখানে ভিতরে যে একটা চতুর্ভুজ সেটাও একটা বর্গক্ষেত্র বা বর্গ। বাইরের দিকে যে চতুর্ভুজ অর্থাৎ এ প্লাস বি বাহু বিশিষ্ট যে বর্গ সেটা কিন্তু এই বর্গটার চাইতে কিন্তু বড় বা বৃহত্তর। হ্যাঁ, এইটার ক্ষেত্রফল কি হবে তাহলে, এই যে বাইরের দিকে যে বড় বর্গক্ষেত্রটা আমরা আঁকছি বা তৈরি করছি সেটার ক্ষেত্রফল হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। যেটা তৈরি করতে আমাদের যে এখানে চারটা ত্রিভুজকে সংযুক্ত করতে হয়েছে, অর্থাৎ চারটা ত্রিভুজের ক্ষেত্রফল একসাথে করলে এটার ক্ষেত্রফলের সমান হবে। আবার যে ফাঁকা অংশটা আছে, এখানে যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশটা যে এটা বর্গক্ষেত্র, এটার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সি। তাহলে এই ফাঁকা অংশের ক্ষেত্রফলটা কত হবে, সি স্কোয়ার। কি হবে, সি স্কোয়ার। তাহলে আমরা এই যে পুরো ক্ষেত্রটির যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমরা প্রথমে এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করতে হবে এবং এই যে ফাঁকা অংশের অর্থাৎ সাদা অংশের যে বর্গটি হয়েছে সেই বর্গটার ক্ষেত্রফল একসাথে যোগ করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে এই ফাঁকা অংশের যে ক্ষেত্রফল, হ্যাঁ সেটাও যোগ করে আমরা বের করতে হবে যে পুরো অংশের ক্ষেত্রফল। এবার বইতে কি বলছে সেটা আমরা একটু দেখব। বইতে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ধরো প্রত্যেকটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সি, যেটা আমরা এঁকেছি বা এখানে চিত্র থেকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অতিভুজ কিন্তু প্রত্যেকটার সি এবং অপর দুই বাহুর দৈর্ঘ্য এ ও বি। হ্যাঁ, অপর দুই বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা এ এবং বি কিন্তু দেখতে পাচ্ছি। অতিভুজ সি হলে অপর দুই বাহু হচ্ছে এ বি, অতিভুজ সি হলে অপর দুই বাহু এ বি, অতিভুজ সি হলে অপর দুই বাহু এ বি, অতিভুজ সি হলে অপর দুই বাহু এ বি। এখন চারটি ত্রিভুজকে নিচের চিত্রের মতো করে এ প্লাস বি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে সাজাও। হ্যাঁ, চিত্র 5.3 আমরা কিন্তু সাজিয়েছি, যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি। এটা কিন্তু এই চিত্রের মতো করেই, এই চিত্রের মতো করে কিন্তু আমরা সাজিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। এই ক্ষেত্রে এ প্লাস বি বাহু বিশিষ্ট বড় বর্গটির ক্ষেত্রফল হবে বা ক্ষেত্রফল সমান এ প্লাস বি হোল স্কয়ার। অর্থাৎ পুরো যে এ প্লাস বি বাহু বিশিষ্ট যে বর্গ সেটার ক্ষেত্রফল হবে এ প্লাস বি হোল স্কয়ার। চারটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 4 ইন্টু একটা ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে যে বি, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেটা চারটা যেহেতু সেজন্য এখানে 4 দেওয়া হয়েছে। এবার আমরা 2 দিয়ে যদি 4 কে আমরা ভাগ করি তখন এখানে পাবো 2। কত পাবো, 2 পাবো। এবার 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, 2 1 যা 2, সেই 2 দিয়ে এ বি কে গুণ করলে 2 এ বি। তাহলে আমরা চারটি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি 2 এ বি। ফাঁকা অংশের ক্ষেত্রফল সমান, অর্থাৎ এই যে সাদা অংশটা আছে যেহেতু এটা একটা বর্গক্ষেত্র এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি, সেজন্য এর ক্ষেত্রফল হবে সি স্কয়ার। যেহেতু ফাঁকা অংশটি একটি বর্গক্ষেত্র সেটা কিন্তু এখানে বলেই দিয়েছে। যেহেতু বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল চারটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং
ফাঁকা অংশের ক্ষেত্রফলের সমষ্টি সমান। সুতরাং প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এটা তোমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রমাণটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। তাহলে আমরা প্রমাণ করার আগে একটু করে বুঝে নিই যে এই যে এখানে যে বর্গটা আছে, পুরো বর্গটা আছে, অর্থাৎ এ প্লাস বি বাহু বিশিষ্ট যে বর্গটা আছে, সেই বর্গটার ক্ষেত্রফল হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, এটা যদি এ প্লাস বি হোল স্কোয়ার হয়, তখন আমরা এখানে কি কি ক্ষেত্রফল পাচ্ছি? এখানে আমরা চারটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এখানে যে একটা ফাঁকা অংশের বা সাদা অংশ বিশিষ্ট একটা যে বর্গ আছে, সেটার ক্ষেত্রফলও একসাথে পাচ্ছি। সেজন্য আমি লিখেছি, প্রিয় শিক্ষার্থীরা দেখো যে সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4, অর্থাৎ চারটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি, এখানে ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে যে বি, প্লাস ফাঁকা অংশের যে বর্গটি ছিল সেটার ক্ষেত্রফল। অর্থাৎ চারটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সাথে আমরা যে ফাঁকা অংশ যে বর্গ ছিল সেটার ক্ষেত্রফলও যোগ করব। তখনই আমরা এ প্লাস বি বাহু বিশিষ্ট বর্গটির ক্ষেত্রফল পাবো। এবার দেখো 2 দিয়ে 4 কে মানে কাটলে বা ভাগ করলে 2 পাওয়া যায়। তাহলে এবার দেখো 2 দিয়ে যখন আমরা 1 কে গুণ করবো, 2 1 যা 2, এ কে গুণ করলে 2a, বি কে গুণ করলে 2ab, তখন আমরা এখানে 2ab পেলাম। অর্থাৎ চারটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম যে 2ab প্লাস সি স্কোয়ার। আর আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা লিখলাম। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা তোমরা নিশ্চয়ই এই লাইনটা বুঝতে পেরেছো। এবার বা দিয়ে লিখলাম, দেখো ভালো করে, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এই পাশে রাখলাম, এই 2ab-টাকে এই পাশে পক্ষান্তর করে নিলাম। তাহলে 2ab প্লাস সি স্কোয়ার, এই 2ab-টা যে বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে আসলো, অর্থাৎ এটা প্লাস ছিল মাইনাস হয়ে আসলো, আমি পাশে লিখে দিয়েছি পক্ষান্তর করে। সুতরাং যে এখানে দেখো এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে প্লাস 2ab এবং মাইনাস 2ab কেটে গেল, আর এখানে থাকলো সি স্কোয়ার। তাহলে আমরা প্রমাণ করে দিয়েছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। আমরা এখানে লিখে দিতে পারি যে প্রমাণিত, সেই কথাটা আমরা লিখে দিলাম। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা প্রমাণ করে দিলাম। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এবার পরের পৃষ্ঠায়, কিন্তু এমন কি হতে পারে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান নয়, অথচ ত্রিভুজটি সমকোণী? এরকম কি হতে পারে? চলো এই কাজটি আমরা দেখব একক কাজের মাধ্যমে। সেজন্য এখানে একক কাজ দেওয়া হয়েছে একটা। নিজের ইচ্ছে মতো 3টি করে বাহু দৈর্ঘ্য এ বি ও সি নিয়ে ত্রিভুজ গঠন করো, যেন এ স্কোয়ার নট ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ একটা বাহুকে স্কোয়ার করলে সেটা যে অপর দুই বাহুর সমষ্টি যেন সমান না হয়। ঠিক একইভাবে বি স্কোয়ার নট ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এবং সি স্কোয়ার নট ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। এরকম করে আমাদেরকে তিনটা যে ইচ্ছে মতো যে ত্রিভুজ আঁকতে হবে, মানে 3টে করে বাহু নিয়ে ত্রিভুজ আঁকতে হবে। বাহু 3টি দিয়ে ত্রিভুজ গঠন করে কোণগুলো পরিমাপ করো। এরপরে বাহু 3টি দিয়ে আমরা যে ত্রিভুজ গঠন করব সেগুলোকে বলছে যে পরিমাপ করার জন্য ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ হয়েছে কি, ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হয়েছে আমাদেরকে তারা প্রশ্ন করছে। যদি এখানে একটা সত্য, আর একটা সত্য বলছে কি এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যখন যে এ বাহুটার যে বর্গফল অপর দুই বাহুর বর্গের সমষ্টি থেকে বড় হয়, অথবা ঠিক একইভাবে বি স্কোয়ার গ্রেটার দেন সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অথবা সি স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তবে ত্রিভুজটি স্থূলকোণী হবে, অন্যথায় ত্রিভুজটি সূক্ষ্মকোণী হবে। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এখন আমরা এই দুইটা যে কাজ দিয়েছে, এই কাজ দুইটা কিন্তু আমরা একটু করে নেব। করে নেওয়ার পর আমরা এখান থেকে সিদ্ধান্তটা
নেব। তাহলে ত্রিভুজ দুটি স্থূলকোণী নাকি সূক্ষ্মকোণী এটা প্রমাণ করার জন্য আমি এখানে একটা ত্রিভুজ এঁকেছি 1 নাম্বার দিয়ে, যে এই ত্রিভুজটার নাম দিয়েছি আমি এ বি এবং সি। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, এ বি সি ত্রিভুজের এ বাহুটার পরিমাপ দিয়েছি 6 সেন্টিমিটার, আর এখানে বি বাহুটার পরিমাপ দিয়েছি 7 সেন্টিমিটার, আর সি বাহুর পরিমাপ দিয়েছি 7 সেন্টিমিটার। লিখে দিয়েছি দেখো, পাশের চিত্রে ত্রিভুজ এ বি সি এর 3টি বাহুর দৈর্ঘ্য এ সমান 6 সেন্টিমিটার, বি সমান 7 সেন্টিমিটার, সি সমান 7 সেন্টিমিটার এবং চাঁদার সাহায্যে আমরা সেটা এটা চন্দ্রবিন্দু হবে, চাঁদার সাহায্যে কোণগুলো পরিমাপ করে পাই। এবার আমরা চাঁদা দিয়ে এই যে কোণ আছে, এখানে এ কোণ আছে, বি কোণ আছে, সি কোণ আছে, এই কোণগুলো আমরা পরিমাপ করতেছি। পরিমাপ করে কি পাচ্ছি সেটা একটু দেখব। দেখো যে বি কোণ সমান, আমি চাঁদার সাহায্যে যে কোণটা মেপেছি, বি কোণ সমান পেয়েছি যে 65 ডিগ্রি। বি কোণের পরিমাপটা কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? 65 ডিগ্রি। এ কোণ সমান 50 ডিগ্রি, অর্থাৎ এই যে এ কোণ, হ্যাঁ এখানে যে এ কোণটা, এই এ কোণটা পেয়েছি যে আমি 50 ডিগ্রি। এবং সি কোণ সমান, অর্থাৎ এই যে সি কোণ সেটা হচ্ছে যে কি 65 ডিগ্রি। অর্থাৎ এই কোণ দুটি কিন্তু সমান, এই দুই বাহু কিন্তু সমান, ঠিক আছে। এখানে এ স্কোয়ার সমান, অর্থাৎ এ বাহুটাকে যখন আমি স্কোয়ার করতেছি তখন পাচ্ছি কত, এটা যেহেতু 6 সেন্টিমিটার আছে তাহলে 36, অর্থাৎ 6 6 36। বি স্কোয়ার সমান, অর্থাৎ বি বাহুটা হচ্ছে আমার 7 সেন্টিমিটার, সেই জন্য বি বাহুটার মাপ হবে যে 7 7 যা বা 49, অর্থাৎ 7 স্কোয়ার সমান 49। এরপর সি স্কোয়ার ইকুয়াল টু, সি বাহুটার মাপ হচ্ছে আমার 7 সেন্টিমিটার, সেই জন্য এই বাহুর যে স্কোয়ার করলে সেটার পরিমাপটা হবে 49, অর্থাৎ 7 7 যা 49। সুতরাং আমরা একটা সিদ্ধান্তে যেতে পারি এবার, যে এ স্কোয়ার, অর্থাৎ এই যে এ বাহুটার পরিমাপ কত, যে স্কোয়ার করলে 36। এবার বি বাহু 49 এবং সি বাহু 49, অর্থাৎ বি বাহুকে স্কোয়ার করলে 49, সি বাহুকে স্কোয়ার করলে 49। 49 এবং 49 যোগ করলে আমরা পাই যে 98। সেটা কিন্তু যে এ স্কোয়ারের সমান নয়, এ স্কোয়ার তো পেয়েছে কত 36, এই দুইটার যোগফল কিন্তু এ স্কোয়ারের সমান নয়। তাহলে বি স্কোয়ার সমান নয়, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে বি স্কোয়ারের মাপটা কত, বি স্কোয়ারের মাপ হচ্ছে যে আমাদের 49, তাহলে সি স্কোয়ারের মাপ হচ্ছে 49 এবং এ স্কোয়ারের মাপ হচ্ছে কত 36। 49 এবং 36 আমরা যোগ করলে পাচ্ছি কত 85, যেটা যে 49 এর সমান নয়, সেজন্য আমরা এটাও এখানে প্রমাণ করেছি। এরপরে সি স্কোয়ার মান হচ্ছে কত 49, তাহলে এ স্কোয়ার মান হচ্ছে কত, এ স্কোয়ার মান হচ্ছে 36 এবং যে বি স্কোয়ার মান হচ্ছে কত 49, তাহলে এ স্কোয়ার এর মান 36 এবং 49 যোগ করলে আমরা পাচ্ছি 85, যেটা সি স্কোয়ার এর মানের সমান নয়, অর্থাৎ সি স্কোয়ার তো 49, সি স্কোয়ার এর মানের সমান নয়। এবার আমরা আবার যে কোণ, হ্যাঁ আমাদের যে এখানে চিত্রের মধ্যে কোণ যেটা ছিল, এই যে কোণ সমান কোণ কিন্তু যে 90 ডিগ্রির চেয়ে কম, সেজন্য আমি লিখেছি যে কোণ লেস দেন 90 ডিগ্রি। এবার বি কোণ লেস দেন 90 ডিগ্রি এবং সি কোণ সেটাও লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ এখানে প্রত্যেকটা কোণ যে 90 ডিগ্রি অপেক্ষা কি ছোট। তাইলে কি বোঝা যাচ্ছে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সুতরাং এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা কিন্তু এই ত্রিভুজ যেটা এঁকেছি আমি সেটা হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি, আমাদেরকে প্রশ্ন করছিল যে ত্রিভুজের যে কোনো একটি কোণ কি সমকোণ হয়েছে কি না, আমরা এখানে কোনো একটা কোণও কিন্তু সমকোণ পাইনি, সবগুলো কোণ পেয়েছি কি সূক্ষ্মকোণ। ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ হয়েছে, তাহলে আমরা দেখেছি ত্রিভুজটি কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়েছে। এবার আমরা স্থূলকোণী ত্রিভুজের সম্পর্কে দেখব। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি 2 নাম্বার দিয়ে আরেকটা ত্রিভুজ এঁকেছি। এই ত্রিভুজটার যে এই বাহুটা বিসি বাহু, এটা হচ্ছে এ বাহু 6 সেন্টিমিটার, আর এ বি যে বাহু সেটা হচ্ছে বি বাহু, সেটা হচ্ছে 8 সেন্টিমিটার,
আর এসি যে বাহু সেটা হচ্ছে সি বাহু, সেটা হচ্ছে যে 12.165 সেন্টিমিটার, অর্থাৎ 12.165 সেন্টিমিটার দিয়ে আমি একটা ত্রিভুজ এঁকেছি। এবার দেখো পাশের চিত্রের ত্রিভুজ এবিসি এর তিনটি বাহু এ সমান 6 সেন্টিমিটার এটা, বি সমান 8 সেন্টিমিটার এটা, এবং সি সমান 12.165 সেন্টিমিটার, এটা আমি লিখলাম। এবার চাঁদা ব্যবহার করে কোণগুলো পরিমাপ করে পাই। এবার চাঁদা ব্যবহার করে এখানে যে কোণ, তিনটা কোণ আছে, এ কোণ, বি কোণ এবং সি কোণ, সে কোণগুলো পরিমাপ করে পাই। এ কোণ সমান 25 ডিগ্রি, আমরা যে এ কোণ এটা পেয়েছে 25 ডিগ্রি। এবার বি কোণ সমান 120 ডিগ্রি, এই যে বি কোণ সেটা হচ্ছে 120 ডিগ্রি, যেটা হচ্ছে কি গ্রেটার দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ চেয়ে বড়। তাহলে সি কোণ ইকুয়াল টু, অর্থাৎ সি কোণ এটা সমান পেয়েছে 35 ডিগ্রি, এ স্কোয়ার সমান 36, অর্থাৎ এই যে এই বাহুটাকে স্কোয়ার করলে 36, বি বাহুটা অর্থাৎ 8 সেন্টিমিটার যেটা, সেটা স্কোয়ার করলে 64, এবং সি বাহু যেটা সেটাকে স্কোয়ার করলে 148, এটা প্রায় 148 হয়। সুতরাং এ স্কোয়ার সমান সমান 9, এ স্কোয়ার সমান 9, যে আমরা যদি বি স্কোয়ার যেটা 64 পেয়েছি সেটার সাথে আমি যদি সি স্কোয়ার যোগ করি, অর্থাৎ 64 এর সাথে যদি আমি যে এখানে সি স্কোয়ার যে মান পেয়েছি 148 সেটা যোগ করি, তখন আমরা যোগফল পাচ্ছি 212, যেটা কিন্তু এ স্কোয়ারের যে 36 আছে এটা সমান নয়, অর্থাৎ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের যোগফল, অর্থাৎ সেটার মান হচ্ছে যে কত, যে 212, আর এ স্কোয়ার মান হচ্ছে 36, যেটা এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার এবং সি স্কোয়ারের যোগফলের সমান হচ্ছে না। ঠিক একইভাবে আমরা যদি দেখি বি স্কোয়ার মান হচ্ছে কত 64, হ্যাঁ, সেটা যদি আমি সি স্কোয়ার মান 148 এর সাথে যদি আমি যোগ করি যে এ স্কোয়ার মান 36, তখন আমরা সেটা পাচ্ছি যে 184, যেটা বি স্কোয়ারের সমান নয়, সেজন্য আমরা লিখলাম বি স্কোয়ার নট ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার সি স্কোয়ার মান পেয়েছি যে 148, ঠিক এটার সাথে আমরা এবার এ স্কোয়ার এবং বি স্কোয়ার মান যোগ করব। এ স্কোয়ার মান হচ্ছে 36, আর সেটার সাথে আমরা যোগ করব বি স্কোয়ার মান হচ্ছে কত 64, সেটা যোগ করে আমরা পাচ্ছি 100, আর আমরা সি স্কোয়ার মান পেয়েছি যে 148, যেটা এই দুইটার মানের যোগফলের কিন্তু সমান হচ্ছে না, সেজন্য লিখেছি সি স্কোয়ার নট ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার এখন যে এখন যেটা আমরা পেয়েছি সেটার মান পেয়েছিলাম কত, এখনের মান পেয়েছি আমরা 25 ডিগ্রি, যেটা বিলো 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট বা লেস দেন 90 ডিগ্রি, যে এখন লেস দেন 90 ডিগ্রি, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, বি কোণ গ্রেটার দেন 90 ডিগ্রি, কারণ বি কোণের মানটা হচ্ছে আমরা পেয়েছি কত দেখো 120 ডিগ্রি, যেটা 90 ডিগ্রি অপেক্ষা বড়, এবং সি কোণের মান পেয়েছি আমরা 35 ডিগ্রি, যেটা 90 ডিগ্রি অপেক্ষা ছোট, সেজন্য লিখেছি সি কোণ লেস দেন 90 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা যে ত্রিভুজটা পেয়েছি এখানে বা ত্রিভুজটা এঁকেছি এ বি সি ত্রিভুজ, এটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ, কারণ এর একটা কোণ কিন্তু স্থূলকোণ, অর্থাৎ বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড়, সেটা হচ্ছে যে স্থূলকোণ। এবার আমরা সিদ্ধান্ত নিতে পারি, যে বইয়ের দিকে তাকাও, এবার এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান না হলে ত্রিভুজটি সমকোণী হয় না। তাহলে আমরা কি পেলাম, যে দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমষ্টি যদি সমান না হয় তখন ত্রিভুজটি সমকোণী হবে না। ত্রিভুজটি কি হবে না, সমকোণী ত্রিভুজ হবে না। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমষ্টির বা বর্গের সমান হলে ত্রিভুজটি সমকোণী হবে। তাহলে কি বলা হচ্ছে, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হলে তখন ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। একে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য বলে। একে যে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য বলে। তাহলে পিথাগোরাস কি বলছে, যে পিথাগোরাস বলছে যে ত্রিভুজের দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হতে হবে, তখন সেটি সমকোণী ত্রিভুজ হবে। যে আর যদি না হয়, সেটার বিপরীত হয়, তখন কিন্তু সেটা সমকোণী ত্রিভুজ হবে না, তখন হবে সেগুলো সূক্ষ্মকোণী ত্রিভুজ
অথবা স্থূলকোণী ত্রিভুজ, যেটা আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে প্রমাণ করে দেখিয়েছি। নিশ্চয়ই তোমরা এটা সম্পর্কে ভালো ধারণা পেয়েছো এবং ক্লাসটি খুব তোমাদের কাছে ভালো লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 100 পৃষ্ঠার আকৃতি পরিমাপের বিভিন্ন কৌশল আয়ত্ত করি এখান থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।